অফিসের ঝামেলা মিট করার পর এখনও বড় একটা ঝামেলা রয়ে গেছে। 15 দিন সময়। 15 দিনের মধ্যে এই শিপমেন্ট আবার নতুন করে করতে হবে। সাদাফ ফারদিনকে ডেকে বলল, জরুরি প্রোডাকশনের মিটিং ডাকো, এইচআর থেকেও ম্যানেজার ডাকো। আমাদের প্রচুর সংখ্যক লোক নিয়োগ দিতে হবে এবং কর্মীরা যারা কর্মরত আছে তাদেরকে ওভারনাইট ডিউটি করতে হবে। প্রয়োজনে তাদের বেতনের থেকে ডবল দেওয়া হবে পার আওয়ার বেতন। 15 দিনে এই শিপমেন্ট সম্পূর্ণ করতেই হবে। হুমায়ুন রহমান বললেন, হ্যাঁ ঠিক বলেছ, কিছু টাকা বেশি খরচ হলে হোক, কিন্তু মানসম্মান নষ্ট করা যাবে না। ব্যবসায় একবার মানসম্মান শেষ হয়ে গেলে ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগে। সুনাম যা আমাদের কামাই করতে 30 থেকে 35 বছর লেগে গিয়েছে, তা যদি একদিনে শেষ হয়ে যায় তাহলে ঘুরে দাঁড়াতে আমাদের অনেক কষ্ট পেতে হবে। আমি চাই না কিছু টাকার জন্য আমাদের সুনাম নষ্ট হয়ে যাক। সাদাফ বলল, হয়ে যাবে সব। এখন শুধু এইচআর এবং প্রোডাকশন টিমের মিটিংটা শেষ হয়ে গেলে পুরোপুরি উদ্যমে কাজ শুরু করে দিতে হবে। মাত্র 15 দিন দেখতে দেখতে এমনি চলে যাবে। ফজলুর রহমান সাদাফের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা সাজিদকে কিভাবে কি করলি? পুরো ঘটনা তো আমাদের খুলে বলিসনি। সাদাফ মুচকি হাসল, বলল, ওসব তোমাদের শুনতে হবে না। শুধু এটা জেনে রাখো, ওদের অনেকগুলো বিজনেস এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। জাস্ট একটাতে হাত দিয়েছি, বাকিগুলোতেও দিব। এভিডেন্স আমার কাছে প্রায় অনেকগুলোই চলে এসেছে, বাকিগুলোও চলে আসবে। যদিও না থামে, ওকে আমি থামাবে। হুমায়ুন রহমান বললেন, আমাদের তো সমস্যা শেষ হয়ে গেছে, এরপর আর ওর সাথে বাড়াবাড়ি করে লাভ কি? সাদাফ বলল, তোমরা বুঝবে না, ওর সাথে আমার সমস্যা সবসময় পার্সোনাল ছিল, প্রফেশনাল না। যেহেতু সাজিদের চেহারা পরিবর্তন হয়েছে, তাই হুমায়ুন রহমান চিনতে পারেনি। না হলে উনি বুঝে যেতেন আসলে সমস্যাটা কোন ধরনের সমস্যা। কিন্তু সাদাফ পুরোটাই গোপন করে গেল। এই মুহূর্তে চায় না এই বয়সে বাবাকে বা ছোট বাবাকে কোনো টেনশন দিতে। তাই সাদাফ নিজেই সব হ্যান্ডেল করবে মনে মনে ঠিক করে ফেলল। ঘণ্টাখানিক মিটিং চলল। মিটিংয়ের সর্বশেষ সিদ্ধান্ত হল প্রায় 500 জন করে নতুন অপারেটর নিয়োগ দিতে হবে। 500 জন হেল্পার এবং যারা এক্সিস্টিং আছে তাদের মিনিমাম 3 ঘন্টা করে ওভার ডিউটি করতে হবে। তার জন্য বর্তমান যে বেতন পাচ্ছে তার 1.5 গুণ বেশি পার আওয়ার বেতন ধরা হবে। মিটিং শেষ করতে করতে বেজে গেল প্রায় 5টা। হুমায়ুন রহমান ফজলুর রহমান বাসায় চলে যাবেন। সাদাফের দিকে তাকিয়ে বলল, চল বাসায় চল, গিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাস। সাদাফ বলল, না এই মুহূর্তে যাওয়া সম্ভব না, আমার একটু বন্ধুদের সাথে গেট টুগেদার আছে, ওইখানে যেতে হবে। বলেই সাদাফ অফিস থেকে বের হয়ে গেল। ফজলুর রহমান তাকিয়ে রইলেন। ফজলুর রহমান হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন, ভাইজান আপনি কি আমার উপরে রাগ করে আছেন? সাদাফ বাড়িতে আসতে পারছে না আমার জন্য তাই? ফজলুর রহমান হাসলেন, হেসে বললেন, না সত্যি রাগ করে নেই। রাগ কেন করব? ছেলের সাথে তো আর আমাদের দূরত্ব নেই। হ্যাঁ অন্য বাড়িতে থাকছে, ওর রাগ কমলেও চলে আসবে, চল বাসায়। বলেই হঠাৎ হুমায়ুন রহমানের মনে পড়ল ফজলুর রহমানের সাথে কিছু কথা বলতে চেয়েছিল। তাই সাদাফের কেবিন ত্যাগ না করে বলল, ফজলুর দাঁড়া 1 মিনিট, তোর সাথে আমার অন্য বিষয়ে একটি কথা আছে। ফজলুর রহমানের বুকটা ধক করে উঠল। কেন যেন মনে হচ্ছে ফজলুর রহমান হয়তো সেই বিষয় নিয়েই কথা বলবে। তাই বলল, খুব জরুরি কথা ভাইজান। হুমায়ুন রহমান বলল, হ্যাঁ জরুরি কথা, 1 মিনিট দাঁড়া। বলে দরজা চাপিয়ে ফজলুর রহমানের দিকে মুখোমুখি হয়ে দাঁড়ালেন। তারপর বললেন, তুই আমার কাছে কি লুকোচ্ছিস নূরের ব্যাপারে? সব খোলাসা করে বল, একটা কথাও গোপন করবি না। সত্যি করে বল, নূরের কি কিছু হয়েছে? তুই কি লুকোচ্ছিস? হসপিটাল থেকে দেখছি তোর বিষণ্ণ চেহারা। ফজলুর রহমান চোখ তুলে তাকালেন হুমায়ুন রহমানের দিকে। চোখ দুটো যেন অশ্রুতে টলমল করছে। হুমায়ুন রহমান অবাক হয়ে গেলেন, বললেন, এই ফজলুর, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? আমি কিন্তু ভয় পাচ্ছি, আমাকে সব খুলে বল। আমার মেয়েটা আমার ভাইজান, আমার মেয়েটার কপাল যে পুড়ে গেল। 4টা বছর ধরে এই আগুন আমি জ্বলছি, আমার ভেতরে জমা করে রেখেছি, আমি যে কাউকে বলতেও পারছি না, সহ্য করতে পারছি না। হুমায়ুন রহমান বললেন, হেয়ালি করিস না, কি হয়েছে আমাকে খুলে বল। ফজলুর রহমান 4 বছর আগের ঘটনা খুলে বললেন। এমনকি 3 দিন আগে ডক্টর কি বলেছে সেগুলোও খুলে বললেন। হুমায়ুন রহমান যেন পাথর হয়ে গেলেন। ফজলুর রহমান হুমায়ুন রহমানের হাত ধরে বললেন, এই বিয়ে নিয়ে আমার কখনো কোনো দ্বিমত ছিল না ভাইজান, শুধু চেয়েছিলাম যে আমার মেয়েটা মা হতে পারবে না এটা শুনে যদি সাদাফ গ্রহণ করে তাহলে ঠিক আছে। কিন্তু সাদাফ কোনোদিন নূরকে অস্বীকার করলে ওদের দুজনের জীবনটা কেমন হবে এটা ভেবে আমার কলিজা কেঁপে উঠত ভাইজান। বিভিন্ন বাহানায় আমি চেয়েছি নূরের কাছ থেকে সাদাফকে দূরে রাখতে, এমনকি সাদাফকে নিজের যোগ্যতা প্রমাণ করার কথা বলে বাড়ির বাইরে বের করেছি যাতে সাদাফের সাথে নূরের দেখা কম হয়। কিন্তু ভাগ্যের কি পরিহাস ভাইজান, ওদের বিয়ে হয়ে গেছে, আমি আটকাতে পারলাম না। আমার রুহুটা কেঁপে উঠে ভাইজান। একবার খালি চিন্তা করি, নূর যদি জানতে পারে ও হয়তো কখনো মা হতে পারবে না, ও কি করবে?
আর সাদাফ কি মেনে নিবে? সাদাফ কখনো বাবা হতে পারবে না। যদি মেনে নেয়, যদি ওর ভেতরে কোথাও কোনো আশা থাকে বাবা হওয়ার, নূরের সাথে ওর সংসারটা কেমন হবে, এগুলো ভাবতে আমার কলিজা কেঁপে উঠে ভাইজান। এগুলো শুনতেই হুমায়ুন রহমানের চোখ দিয়ে আপনি গড়গড়িয়ে জল ঝরে পড়ল। নূরের কষ্টের কারণে পড়ল, এমনকি সাদাফের কথা ভেবেও পড়ল। এমনটা নয় যে সাদাফ নূরকে গ্রহণ করবে না বা করা উচিত না, দুজনেই করবে, কিন্তু দুজনের একটা সন্তান হবে না ভেবেই কলিজাটা কেঁপে উঠল হুমায়ুন রহমানের। বারবার শুধু চিন্তা করছে সাদাফ ম্যাচিওর্ড, নিজেকে বুঝিয়ে নিবে, কিন্তু নূর যে অনেক পাগলামি করবে, নূরকে কিভাবে বোঝাবো? প্রায় 5 মিনিট দুই ভাই চুপচাপ নীরবতা পালন করল। হুমায়ুন রহমান বললেন, ভুলেও এটা চিন্তা করিস না যে সাদাফ আর নূরকে তুই আলাদা করবি এই কারণে। হ্যাঁ, আমিও চিন্তা করছি নূর যখন জানতে পারবে নূর কি রিয়াকশন দিবে। সাদাফ নূরকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করবে। সাদাফের মনে যদি কোথাও কোনো কষ্ট থেকেও থাকে, ও নূরের মুখের দিকে তাকিয়ে সব ভুলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে নূরকে মানানো কঠিন হয়ে যাবে। আমার পাগল মেয়েটা যে বুঝবে না, পাগল মেয়েটাকে তো কিছু দিয়ে বোঝাতে পারবো না। বিকেলে বাসায় ফিরে এলেন ফজলুর রহমান এবং হুমায়ুন রহমান। এসে দেখলেন ড্রয়িং রুমে বসে রিমানুর টিভি দেখছে এবং খাবার টেবিলে বসে রাতের জন্য কিছু সবজি কাটছিলেন নওরিন আফরোজ এবং শামিহা বেগম। হুমায়ুন রহমান এবং ফজলুর রহমানকে আসতে দেখি রিমা সাথে সাথে উঠল পানি আনার জন্য। নূর একটু অসুস্থ, তাই দৌড়াদৌড়ি করে ওঠা ওর নিষেধ, তাই বসে রইল। হুমায়ুন রহমান ফজলুর রহমান নূরের দিকে তাকিয়ে বললেন, এখন আমার মা কেমন আছে? শরীর কেমন লাগছে? নূর মুচকি হেসে জানালো, এখন একটু ভালো লাগছে, সমস্যা নেই। তারপর আস্তে ধীরে উঠে হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল, বড় বাবা, তোমার জন্য চা করে নিয়ে আসি। হুমায়ুন রহমান নূরের দিকে এক পলক তাকালেন। এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থেকে দেখলেন, শুধু নামই নূর না, দেখতেও যে নূরের মতো। মেয়েটি কিন্তু জীবনে এমন অন্ধকার নেমে আসবে কে জানত। হুমায়ুন রহমানের মনটা যেন ভিতরে ভিতরে কেঁদে উঠলেন। নূরের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে মা, নিয়ে আসো। নূর বলল, সাথে আর কি নিয়ে আসব? হুমায়ুন রহমান মুচকি হেসে নূরের মাথায় হাত রেখে বলল, যা আমার মা আনতে চায়, যা আমার মা পছন্দ করে তাই। ফজলুর রহমানের চোখ দুটো যেন ভরে আসছিল। সাথে সাথে বলল, শুধু বড় বাবাকে জিজ্ঞেস করলেই হবে? আমিও যে বাবা আছি, বাবাকে তো ভুলে গিয়েছে আমার মা। অভিমানের স্বরে বলল ফজলুর রহমান। নূর বলল, মোটেও না, আমি জানি বড় বাবা যা খাবে তুমি তাই খাবে। নূর হাসতে হাসতে ধীরে ধীরে কদম ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। শামিহা বেগম এবং নওরিন আফরোজও উঠে রান্নাঘরে গেল নাস্তা তৈরি করার জন্য। মেয়ে দুটা কি একা পারবে নাকি? তাই নওরিন আফরোজ উঠে গেল। শামিহা বেগম বলল, তাহলে তুমি নাস্তা তৈরি করো, আমি সবজিগুলো কেটে নিই। সবকিছু রেডি করে রেখেছিলেন নওরিন আফরোজ। এখন ম্যারিনেট করা সবজি পাকোড়া ভাজার জন্যই কড়াইতে তেল দিলেন। নূর সাথে সাথে বলল, বড় আম্মু, আমি ভাজি। নওরিন আফরোজ বলল, তুই পারবি? রিমা বলল, পারবো আম্মু, তোমরা যাও, আমরা দুজন ভেজে নিয়ে আসছি, আজকে নাস্তার দায়িত্ব আমাদের। নওরিন আফরোজ সব কিছু দেখিয়ে বুঝিয়ে আবার খাবার টেবিলে চলে গেলেন সবজি কাটার জন্য। এদিকে রিমা ও নূর ধীরে ধীরে পাকোড়া ভাজতে লাগলো আর চা বসিয়ে ফেলল। রিমা নূরের দিকে তাকিয়ে হঠাৎ করে মুচকি হেসে বলল, আমার ভাবির কি খবর? নূর সাথে সাথে লজ্জায় বলল, ছি, ভাবি করে বললি কেন? রিমা বলল, ও মা, ভাবি বলবো না তো কি বলবো, তুই তো আমার বড় ভাইয়ের বউই। নূর বলল, ইস, বললেই হলো, আমি তোমার ছোট বোন, আমাকে নূর বলে ডাকবি, কোনো ভাবি টাবি না। রিমা বলল, বুঝে দেখ, আর কিন্তু কেউ নেই যে তোকে ভাবি বলে ডাকতে পারবে, একমাত্র আমি আছি যে তোকে ভাবি বলে ডাকতে পারবো, না হলে সারা জীবন ভাবি ডাকের থেকে বঞ্চিত হবি। রিমা একটু কাছে এসে বলল, আচ্ছা, বিবাহিত জীবন কেমন লাগছে রে? অবাক হয়ে জানতে চাইল নূর, কেমন লাগবে? রিমা বলল, না একটু আলাদা আলাদা লাগছে নাকি? নূর সাথে সাথে লজ্জা পেয়ে গেল, তারপর বলল, জানি না, যাও, খবরদার আমাকে এসব কিছু জিজ্ঞেস করবে না। সাথে সাথে চুলা বন্ধ করে দিল নূর। পাকোড়া ভাজা হয়ে গেছে। একটি প্লেটে পাকোড়াগুলো তুলে নিয়ে বলল, চা নিয়ে এসো, আমি এগুলো নিয়ে যাচ্ছি। আরে, এটা তো বলে যা, আমার ভাই স্বামী হিসেবে কেমন, কিছুই তো বলছিস না, জানতে চাইল রিমা। নূর বলল, আমার বয়ে গেছে বলতে, তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। নওরিন আফরোজ এবং শামিহা বেগম সাথে সাথে টেবিল থেকে উঠে গিয়ে ড্রয়িং রুমে হুমায়ুন রহমান এবং ফজলুর রহমানের সাথে বসলেন নাস্তা খাওয়ার জন্য। নওরিন আফরোজ বসে জিজ্ঞেস করলেন, অফিসের ঝামেলা সব মিটল? কি হয়েছিল? কিছু তো বললেন না আমাদের। হুমায়ুন রহমান কিছু বলার আগে ফজলুর রহমান বলে উঠল, মিটবে না মানে? আমার ছেলে আছে না, ছেলে সব কিছু মিটিয়ে দিয়েছে, জিনিয়াস একটা ছেলে আমার। শামিহা বেগম তাকালেন ফজলুর রহমানের দিকে, মনে মনে বললেন, ছেলেকে জিনিয়াস জিনিয়াস বলে এত মুখে ফেনা তুলে ফেলছে,
অথচ নিজের মেয়েকে বিয়ে করেছে, জামাই হিসেবে মানছে না এখনো। সাদাফের এত তারিফ করছে, এই বা কম কি? নিশ্চয়ই ওনার মন গলে গিয়েছে, না হলে তো এত তারিফ করতো না। ছেলে বলুক আর জামাই বলুক, সাদাফ তো একজনই, তাই সমস্যা নেই, একজনের তারিফ করলেই হলো। এমন সময় হন্তধন্ত হয়ে উপর থেকে নিচে নেমে এলো সাইমন নাস্তা খাওয়ার জন্য। ভাজা পোড়ার গন্ধ ওর নাকে ওপরে পর্যন্ত চলে গেছে। তাই বলল, কি ব্যাপার, আমাকে কেউ ডাকলো না কেন? আমার কি পেটের ভেতর ক্ষুধা লাগে না নাকি? নরিন আফরোজ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সাইমনের দিকে। সাইমন ছেলেটা ভালো, অত্যাধিক ভালো, বরং মেয়েটাই পাজি। কিন্তু কি করে দুজনের সম্পর্ক হয়ে গেল? এমনি সাদাফ নূরের সম্পর্কের জন্য এত ঝামেলা, তার উপরে যদি শোনে ছোট দুইটা প্রেম করে বসে আছে, তাহলে কিভাবে কি করে বোঝাবে? এভাবে কথায় কথায় বিকেলটা পার হয়ে গেল। নাস্তা খাওয়া শেষে নূর উপরে চলে গেল রেস্ট করার জন্য। আজকে অনেকক্ষণ আগে নিচে এসেছিল। এখন একটু বিছানায় গিয়ে শুতেই মোবাইলের দিকে তাকিয়ে দেখল ফোন এসেছিল সাদাফের। একবার রিং হয়ে কেটে গিয়েছে, আবারও সাথে সাথে ফোন আসলো। রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ করল নূর। ফোন রিসিভ করার সাথে সাথে সাদাফ বলে উঠল, কোথায় ছিলি? ফোন সাথে নিয়ে যাসনি কেন? আমি ফোন দিলাম কে দেখে? নূর বলল, নিচে সবার সাথে ছিলাম, নাস্তা করছিলাম, বড় বাবা আর বাবাও ছিল। ও আচ্ছা, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। নূর জানতে চাইল, কি? সাদাফ বলল, আগামীকাল তোর বাবারা দুজনেই ঢাকার বাইরে যাবে। নূর সাথে সাথে জিজ্ঞেস করল, আপনিও সাথে যাবেন? সাদাফ বলল, না, আমি যাব না, তোর বাবাদেরকে পাঠাবো। আগামীকাল যাবে। নূর বলল, তাহলে এটা আমার জন্য খুশির সংবাদ কি করে হলো? সাদাফ বলল, আগামীকাল তোকে নাকে ফুল কিনে দিতে বাইরে নিয়ে যাব। নূর খুশি হয়ে গেল, বলল, সত্যি? সাদাফ বলল, হ্যাঁ সত্যি, আগামীকালকে তোকে শপিংয়ে নিয়ে যাব, নাকে ফুল কিনে দিব, নিজে পছন্দ করে কিনবি। আর আগামীকাল তুই আমার বাসায় আসবি, আমার বাসায় থাকবি। শেষের কথাটি শুনে নূর লজ্জা পেয়ে গেল। আগামীকাল সাদাফ ভাইয়ের বাসায় গিয়ে থাকবে শুনে নূর বলল, বাবা রাজি হবে না। সাদাফ বলল, তোর বাবাদের রাজি করানোর জন্য কি তোর বাবাকে ঢাকার বাইরে পাঠাচ্ছি নাকি? কাউকে রাজি করাতে হবে না, আগামীকাল তোকে শপিংয়ে নিয়ে যাব, সেখান থেকে তুই আমার বাড়িতে এসে থাকবি। তোর বাবারা ছাড়া বাকি সবাই জানবে। আমি সবার সাথে কথা বলে নেব, তোর কারো সাথে কথা বলতে হবে না। আর শোন, আগামীকাল শুধু নাকে ফুল না, আরও অনেক কিছু কিনব। নূর জিজ্ঞেস করল, আর কি কিনে দিবেন? সাদাফ সাথে সাথে বলল, এই ধর একটা রয়্যাল অফ হোয়াইট কালারের শাড়ি, কয়েকটা কাঠগোলাপের ফুল, কয়েকটা বেলি ফুলের মালা। নূর যেন বুঝতে পারল সাদাফ ভাই কি বলতে চায়। লজ্জায় সাথে সাথে চুপ হয়ে গেল নূর। সাদাফ মুচকি মুচকি হাসছে, বলল, ঠিক আছে, তাহলে কালকে রেডি থাকিস কেমন?